জাতি ধর্ম নির্বিশেষে পাহাড়ে শান্তি প্রতিষ্ঠার আহ্বান এনসিপির, জুলাই গণঅভ্যুত্থান সেল করার ঘোষণা। গোপালগঞ্জের সহিংসতার মামলায় আরো ২৭ জন গ্রেপ্তার, জেলা জুলাই রাত ৮টা পর্যন্ত ১৪৪ ধারা জারি। নেত্রকোনায় স্বামী স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, নাটোর এবং বরগুনায় আরো ২ জনকে হত্যার অভিযোগ। আমন্ত্রণ নাসির ফ্লোটগ্লাস ইন্ডাস্ট্রিজ লিমিটেড দেশ 24-এ আপনাদের সাথে আছি আমি মূর্ছনা ঐশী। শুনছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। শান্তিপূর্ণ এবং সহাবস্থানের পার্বত্যাঞ্চল গড়ার ডাক দিলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। দুপুরে রাঙামাটিতে পদযাত্রা শেষে পথসভায় তিনি বলেন, সবার অধিকার নিশ্চিতে কাজ করবে তার দল। একই সাথে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে সংহতি এবং ঐক্যের আহ্বানও জানান তিনি। চট্টগ্রাম অঞ্চলে কর্মসূচির দ্বিতীয় দিনে রোববার রাঙামাটিতে এনসিপির জুলাই পদযাত্রা। দলের প্রধান নাহিদ ইসলামের নেতৃত্বে পুরো বহর পাহাড়ি শহরটিতে পৌঁছালে তাদের স্বাগত জানান স্থানীয় নেতাকর্মী ও বিভিন্ন স্তরের মানুষ। এরপর শহরে পদযাত্রায় মানুষকে শুভেচ্ছা জানান নেতারা। পরে বনরূপা বাজারে পথসভায় কথা বলেন দলটির কেন্দ্রীয় নেতারা। তারা পাহাড় সমতল ভেদাভেদ ভুলে সবাইকে ঐক্যের ডাক দেন। আমাদের যে সংগ্রাম নতুন বাংলাদেশ গড়ার, যেখানে কারোর প্রতি কোনো বৈষম্য থাকবে না, সবার অধিকার সংরক্ষিত থাকবে এবং এমন একটা সংবিধান থাকবে যেখানে শুধুমাত্র একটা দলের একটা পক্ষের অথবা কিছু মানুষের অধিকার সংরক্ষিত থাকবে, কিছু মানুষের থাকবে না, এমন সংবিধান আমরা চাই না। আগামী বাংলাদেশে আমরা সম্প্রীতির রাজনীতি চাই, আমরা পারস্পরিক শ্রদ্ধাবোধের রাজনীতি চাই, আমরা লড়াই সংগ্রামে সুন্দরের রাজনীতি চাই। আপনাদের সাথে আমাদের সবার আবার ঐক্যবদ্ধভাবে দেখা হবে। এই রাঙামাটির জয় হবে, পার্বত্য চট্টগ্রামের জয় হবে। ভুল ভ্রান্তির ঊর্ধ্বে উঠে যেন ইনসাফপূর্ণ একটা রাষ্ট্র ব্যবস্থা এবং সমাজ ব্যবস্থা গড়ে তুলতে পারি, যেখানে বিভিন্ন জাতিগোষ্ঠী, বিভিন্ন ধর্ম, বিভিন্ন ভাষার মানুষের সমান অধিকার প্রতিষ্ঠিত হয়। সবার জন্য নতুন সংবিধান তৈরির আহ্বান জানিয়ে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, দল মত আর ধর্মবিদ্বেষের ঊর্ধ্বে উঠে শান্তিপূর্ণ পার্বত্যাঞ্চল করবে তার দল। এ সময় রাজনৈতিক দলগুলোর মধ্যে সংহতি ও ঐক্যের ডাকও দেন এনসিপি প্রধান। পাহাড়ের যে অশান্তি, যে বিভেদ বছরের পর বছর জিয়ে রাখা হয়েছে এবং আমরা সেই অশান্তি এবং বিভেদকে দূর করতে হবে। আমরা জাতি বিদ্বেষ, ধর্মবিদ্বেষ সবকিছুর ঊর্ধ্বে গিয়ে একটি শান্তি সৌহার্দ্যের পার্বত্য চট্টগ্রাম পার্বত্য অঞ্চল আমরা গড়ে তুলতে চাই। আমরা একটি সৌহার্দ্যের বাংলাদেশ গড়ে তুলতে চাই। পদযাত্রা শুরুর আগে সকালে চট্টগ্রামে জুলাই শহীদ স্বজনদের সাথে কথা বলেন এনসিপি নেতারা। এ সময় শহীদ পরিবারের সদস্যরা প্রশাসন সহ বিভিন্ন স্তরে অবজ্ঞা অবহেলার শিকার হচ্ছেন বলে অভিযোগ করেন। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। দর্শক, এবার এনসিপি কর্মসূচির আরো খবর জানবো। ইবেন মির যুক্ত হচ্ছেন চট্টগ্রাম থেকে আমাদের সাথে। ইবেন, জানাবেন আমাদের সেখানকার কি পরিস্থিতি? কিছুক্ষণ আগে এনসিপির যে পদযাত্রা রাঙামাটি থেকে তারা চট্টগ্রামে প্রবেশ করেছে। এখন এই মুহূর্তে তারা শীর্ষ নেতৃবৃন্দ যারা তারা হোটেলে বিশ্রাম নিচ্ছেন। তারা কিছুক্ষণের মধ্যে বিপ্লব উদ্যান যে সভার আয়োজন করা হয়েছে সেখানে এসে উপস্থিত হবেন। ইতোমধ্যে নেতাকর্মীরা যারা তারা এসে পৌঁছেছেন, তারা খণ্ড খণ্ড মিছিল নিয়ে এখানে আসছেন। এবং পাশাপাশি এই প্রথমবারের মতো চট্টগ্রামে কোনো সমাবেশ হচ্ছে এনসিপির, যেখানে দলীয় সব শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন, যার কারণে নেতাকর্মীদের মাঝে আমরা উচ্ছ্বাস উদ্দীপনা আর যে মাত্রা সেটি আসলে একটু বেশি দেখছি। আমরা এখানে যারা এনসিপির যে নেতাকর্মীরা আছে আমরা তাদের দু একজনের সাথে একটু কথা বলি। এই প্রথম আপনাদের যে দলীয় শীর্ষ নেতৃবৃন্দ আসছে, তাদের কাছে আপনাদের প্রত্যাশা কি? পাশাপাশি আগামীতে নতুন বাংলাদেশের যে স্বপ্ন আপনারা দেখাচ্ছেন সেটি নিয়ে আসলে কি বলবেন আজকের এই সমাবেশে? আপনারা কি বলবেন, আবার পাশাপাশি নেতাদের কাছ থেকে কি শুনতে চান? প্রথমত বলি, আমাদের আজকের 20তম কর্মসূচি হিসাবে চট্টগ্রামে আমাদের জাতীয় নেতৃবৃন্দ, এনসিপি নেতৃবৃন্দরা চট্টগ্রামে আসেন। অলরেডি আমাদের রাঙ্গামাটি একটা প্রোগ্রাম ছিল 3টায়, সেটি শেষ করে এখন তারা শহরের দিকে উদ্দেশ্যে রওনা দিচ্ছেন। খুব কিছুক্ষণের ভিতরে আমাদের সমাবেশ স্থলে চলে আসবেন, যোগ দেবেন। আমাদের এবং সাধারণ জনগণের দাবি এনসিপির কাছ থেকে অনেক বেশি, প্রত্যাশা অনেক বেশি। কারণ আপনারা জানেন, গত 54 বছরে যারাই ক্ষমতায় ছিল, কিন্তু তারা ক্ষমতায় এসে কিন্তু তারা ক্ষমতার যে
একনায়কতন্ত্র যে ইয়াটা সেটাই তারা কায়েম করছিল এবং জনগণের সেন্টিমেন্ট বুঝতো না, এবং তারা ক্ষমতায় এসে তারা ক্ষমতামুখী হয়ে গেছে জনতাকে বাদ দিয়ে। তো সেখান থেকে এনসিপি প্রত্যেকটা অলরেডি তারা অর্ধেকের অধিক জেলা তারা সফর করছে। তারা এই বার্তাটুকু মানুষের কাছে পৌঁছাতে চাচ্ছে, এই দেশের জনগণের কাছে পৌঁছাতে চাচ্ছে যে আমাদের তরুণদের যে রাজনৈতিক দল এনসিপি তারা স্পষ্ট করে বলতেছে যে এই দেশের মানুষের যে দীর্ঘদিনের যে আকাঙ্ক্ষা, চাহিদা, প্রত্যাশা, সেগুলোকে তারা পূরণ করার জন্য প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন। কারণ যারাই ক্ষমতায় আছে তারাই এই দেশের জনগণের যে আকাঙ্ক্ষা ছিল, যে সত্য তারা দিয়ে নির্বাচন হয়েছিল, সে সত্য ভঙ্গ করেছিল। তা আমরা বিশ্বাস রাখি আমাদের যে নতুন দল এনসিপি সে জনগণের বিশ্বাস রাখতে পারবে। অসংখ্য ধন্যবাদ। তার মানে হচ্ছে আপনি বলতে চাচ্ছেন আসলে ক্ষমতা থেকে বের হয়ে জনতার যে কাতারে এসেছে এনসিপি, সে বিষয়টি বলতে চাচ্ছেন। আমরা এখানে আশেপাশে নেতাকর্মীরা যারা বিভিন্ন জায়গায় তারা জড়ো হচ্ছেন, তারা বিকেল সন্ধ্যা 6টা নাগাদ আসলে এই যে সমাবেশ সেটি শুরু হওয়ার কথা রয়েছে। এরপর রয়েছে পদযাত্রা, অর্থাৎ নেতাকর্মীদেরকে সাথে নিয়ে শীর্ষ নেতৃবৃন্দ তারা নগরীর বিভিন্ন যে জায়গায় সেই জায়গাগুলো তারা ঘুরবেন, তারা পায়ে হেঁটে মানুষের কাছে এনসিপির যে বার্তা সে বার্তা তারা পৌঁছে দিবেন। আর একটি স্বপ্ন যেটি আসলে নতুন বাংলাদেশ যে স্বপ্ন, সেই স্বপ্নের বার্তা মূলতই চট্টগ্রামবাসীর কাছে পৌঁছে দেওয়ার জন্য এনসিপির যে পদযাত্রা। আগামীকালকে আবার রয়েছে খাগড়াছড়িতে পদযাত্রা, সেটিও আসলে চট্টগ্রাম থেকে নেতৃবৃন্দ তারা খাগড়াছড়ির উদ্দেশ্যে যাবেন। আর আজকে এই যে পদযাত্রার এখানে আমরা যেটি দেখছি যে আসলে এনসিপির পাশাপাশি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা 24 জুলাইয়ের আন্দোলনে সবচেয়ে বেশি ভূমিকা ছিল সে নেতৃবৃন্দকে আমরা দেখছি যে আসলে তা এনসিপির এই যে কর্মসূচি সেই কর্মসূচিতে তারা আসলে সামিল হয়েছেন। আর রাঙামাটি শেষে আসার পথে পদযাত্রার পাশাপাশি আর একটি বিষয় যেটি বলতে চাই যে শীর্ষ নেতৃবৃন্দ বলছে যে গতকালকে চকরিয়ায় যে ঘটনা ঘটেছে তারা বলছেন বক্তব্যের বদলায় বক্তব্য দিয়ে আসলে সেটি খণ্ডন করতে হবে, কখনো হামলা দিয়ে আসলে সেই যে পুরনো সংস্কৃতি, পুরনো রাজনৈতিক সংস্কৃতি সেখান থেকে বের হয়ে আসার জন্য তারা বারবার আহ্বান জানাচ্ছেন। তো এই ছিল চট্টগ্রামে এনসিপির যে পদযাত্রা সমাবেশের সবশেষ। ইবেন, আপনাকে ধন্যবাদ। দর্শক, চট্টগ্রাম থেকে এনসিপির কর্মসূচি সবশেষ খবর জানাতে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী ইবেন মীর। গোপালগঞ্জে সহিংসতার মামলায় আরও 27 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ পর্যন্ত ধরা হলো 310 জনকে। এদিকে জেলায় কারফিউ উঠিয়ে সকাল 6টা থেকে রাত 8টা পর্যন্ত 144 ধারা জারি করা হয়েছে। এই সময়ের মধ্যে কোনো সভা সমাবেশ করা যাবে না বলে জানায় প্রশাসন। একসাথে একাধিক লোকের চলাফেরাতেও বিধিনিষেধ থাকছে। এখনও গ্রেপ্তার আতঙ্কে রয়েছেন স্থানীয়রা। সংঘর্ষের ঘটনায় গোপালগঞ্জ সদর, কোটালীপাড়া এবং কাশিয়ানী থানায় 3000-এর বেশি আওয়ামী লীগের নেতাকর্মীদের আসামি করে 4টি মামলা দায়ের করা হয়েছে। আরো বিস্তারিত খবর জানবো। গোপালগঞ্জ থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন বাদল সাহা। বাদল, মূর্ছনা, সংঘর্ষের ঘটনার পর যে 4টি মামলা দায়ের করা হয়েছে, 4টি মামলায় নতুন করে আরও 27 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে জেলায় মোট গ্রেপ্তারের সংখ্যা দাঁড়িয়েছে 310 জনে। আর এসব যারা গ্রেপ্তার হয়েছে তাদেরকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। এর আগে কিন্তু সকাল 6টা পর্যন্ত গোপালগঞ্জে কারফিউ জারি ছিল। পরবর্তীতে 6টা থেকে রাত 8টা পর্যন্ত 144 ধারা জারি করা হয়েছে। এই 44 ধারা জারি কিন্তু এলাকায় আপনার সভা সমাবেশ জনসভা কিন্তু নিষিদ্ধ রয়েছে। তবে শিক্ষার্থী, পরীক্ষার্থী এবং জরুরি যে পরিষেবা রয়েছে সেগুলো কিন্তু আওতামুক্ত রয়েছে। আর আরেকটি বিষয় হচ্ছে যে আজ কিন্তু আওয়ামী লীগ হরতাল ডেকেছিল, সেই হরতালের কিন্তু কোনো প্রভাব পড়েনি গোপালগঞ্জে। ব্যবসা প্রতিষ্ঠান খোলা ছিল, বিশেষ করে নিত্যপণ্যের দোকানগুলো খোলা ছিল। আর যথাসময়ে কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আর এই হরতালকে কেন্দ্র করে কিন্তু গোপালগঞ্জের কোথাও মিছিল, মিটিং বা পিকেটিংয়ের কোনো খবর আমরা পাইনি। এই যে এনসিপির জনসভাকে কেন্দ্র করে যে সংঘর্ষের ঘটনা ঘটেছে, এই সংঘর্ষের ঘটনায় গোপালগঞ্জ সদর, কাশিয়ানী এবং কোটালীপাড়ায় 4টি মামলা দায়ের করা হয়েছে এবং এই 4টি মামলায় কিন্তু 3000-এরও বেশি আওয়ামী লীগ নেতাকর্মীদের আসামি করা হয়েছে। আরেকটি বিষয় হচ্ছে যে এই 144 ধারা জারি থাকলেও কিন্তু সাধারণ মানুষ কিন্তু সকাল থেকে বিকাল পর্যন্ত রাস্তাঘাটে বের হয়েছেন। বিশেষ করে দিন মজুরেরা তাদের যে
কর্ম সেটি কিন্তু তারা করেছেন এবং তারা জানিয়েছেন যে এই বিগত কয়েকদিনে কারফিউ থাকার কারণে তারা কিন্তু আসলে সেইভাবে আসলে কাজ করতে পারেনি। তবে 144 ধারা জারি থাকলেও কিছুটা ভীতি কমে গিয়ে তারা এই কাজে বের হয়েছেন এবং তাদের যে কাজ করে তাদের যে অর্থ উপার্জন এটি নিয়ে তারা তাদের পরিজন নিয়ে হয়তো কিছুটা মুখে খাবার তুলে দিতে পারছেন। আরেকটি বিষয় হচ্ছে যে এই ঘটনায় কিন্তু এখন করে নতুন করে কোনো মামলা দায়ের হয়নি। যদি নতুন করে কোনো মামলা দায়ের হয় আমরা সেটি জানিয়ে দিব। এই ছিল আমার কাছে গোপালগঞ্জে সহিংসতা পরবর্তী সবশেষ খবর। মূর্ছনা। বাদল, আপনাকে ধন্যবাদ। দর্শক, গোপালগঞ্জ থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী বাদল সাহা। জুলাই আন্দোলনে প্রাণ দিয়েছেন বরিশালের 30 জন। এদের মধ্যে একজন গৌরনদীর ইমরান হোসেন। তার মৃত্যুর 1 বছরও মেলেনি আর্থিক সহায়তা, ফলে দুর্বিষহ দিন কাটছে এই শহীদ পরিবারের। 3 বছরের ছোট্ট শিশু ইয়াস খলিফা। সে জানে তার বাবা বিদেশে। বাবার ছবি দেখে এভাবেই কাটে তার দিন। রাজধানীর বাড্ডার শাহজাদপুরে পরিবার নিয়ে থাকতেন বরিশালের গৌরনদীর কালনা এলাকার ইমরান হোসেন। জুলাই আন্দোলনের সময় স্ত্রীর জন্য ওষুধ কিনতে বের হয়েছিলেন ইমরান, কিন্তু তার ওষুধ নিয়ে আর ফেরা হলো না। 19 জুলাই আন্দোলন চলাকালে গুলিতে এফর ওফর হয়ে যায় ইমরানের বুক। ছেলে শুধু বারবার বাবারে খুঁজে, আর মারা গেছে এই তো দেখতে দেখতে আবার 1 বছর হয়ে যাচ্ছে, কিন্তু ওরা বলতে পারি না যে আর বাবার নাই, কোনোদিন আসবে না। আমার বাবার আমি সবসময় চোখে চোখে দেখি আড়াচলা করে দেখি। একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন ইমরান। একমাত্র উপার্জনক্ষম মানুষটিকে হারিয়ে অথই সাগরে পড়েছে পরিবার। অনুদানটা সরকার থেকে আমি পাইছি এখন পর্যন্ত, তা দিয়ে আমার চলা সম্ভব হইতেছে না, খুব কঠিন হইতেছে। এবং ছেলের বউ, সে তো কিছু করে না বা করতে পারতেছে না, এবং তার একটা চাকরি যদি হয় তাহলে ভালো হয়। জেলা প্রশাসকের দাবি, জুলাইয়ে শহীদ ও আহত পরিবারকে আর্থিক সহায়তা করা হয়েছে, তবে কিছু পরিবারকে তা দিতে কিছুটা সময় নিতে হচ্ছে। শহীদ পরিবারকে ইতিমধ্যে বর্তমান সরকার 5 লক্ষ টাকা করে অনুদান দিয়েছেন। পাশাপাশি 30 লক্ষ টাকার সঞ্চয়পত্র দেওয়ার কথা, এর মধ্যে 10 লক্ষ টাকার সঞ্চয়পত্র আমরা শহীদ পরিবারের কাছে হাতে তুলে দিয়েছি। জুলাই গণঅভ্যুত্থানে বরিশাল জেলায় শহীদ হয়েছেন 30 জন। কাউসার হোসেন রানা, চ্যানেল 24, বরিশাল। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে 20 জুলাই ময়মনসিংহের গৌরীপুর এবং ফুলপুর উপজেলার গুলিতে মারা যান 4 জন। সেই দিনের আরও খবর জানবো সুলতান মাহমুদ কনিকের কাছে। কনিক। মূর্ছনা, গতকাল 2024 সালের যে 19 জুলাই ছিল, তখন কিন্তু সারা দেশেই সহিংসতা ছিল। সেই সহিংসতার প্রেক্ষিতে তৎকালীন সরকার 20 জুলাই সারা দেশে কারফিউ জারি করে, এবং এই কারফিউ উপেক্ষা করে ঢাকা সহ যে কয়েকটি জেলায় সেদিনও এই 20 জুলাই যে সহিংসতা হয়েছিল, সংঘর্ষ হয়েছিল, সেখানে এই ময়মনসিংহ জেলার 4 জন লোক গুলিতে প্রাণ হারান। তার মধ্যে গৌরীপুর উপজেলার 3 জন, বিপ্লব, রাকিব এবং জুবায়ের। আর ফুলপুর উপজেলার একজন দিনমজুর আছেন, তিনি সাইফুল ইসলাম, তিনিও এই গুলিতে প্রাণ হারান। সেদিনের যে ঘটনার যে উত্তাপ ছড়িয়েছিল, বেশ কয়েকদিন আগে থেকেই ময়মনসিংহ শহর সহ এই টাউন হল মোড় থেকে ছাত্ররা জড়ো হয়ে সারা জেলায় মূলত আন্দোলনটা ছড়িয়ে পড়ে। এবং 19 জুলাই, গত বছরের 19 জুলাই প্রথম ময়মনসিংহ জেলায় গুলিতে প্রাণ হারান শহীদ সাগর। সেই সাগরের পরে 20 জুলাই 4 জন মারা যায় এবং পরবর্তী সময়ে আরো অনেকে আহত হয়। সেদিনের যে ঘটনা, যারা স্বজন হারিয়েছেন সেই স্বজনের যারা এখন আছেন, তারা প্রত্যেকেই বলছেন, দাবি করছেন যে এই ঘটনায় যারা জড়িত ছিল সেই সময় তাদের জন্য সর্বোচ্চ শাস্তির বিধানটা নিশ্চিত করা হয়। এবং এরপরে আমরা দেখেছি যে ময়মনসিংহের যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় রয়েছে, সেখানেও প্রচুর আন্দোলন হয়েছে। টাউন হল থেকে শুরু করে প্রত্যেকটি উপজেলায় এই আন্দোলন কিন্তু ছড়িয়ে যায়, এবং তখনকার সময় ছাত্রদেরকে দমনপীড়ন করতে নানানভাবে তৎকালীন সরকার এবং আওয়ামী লীগ থেকে শুরু করে তারা অঙ্গ সংগঠন, তারা প্রত্যেকেই কিন্তু চেষ্টা করেছে। কিন্তু ছাত্রদের যে ন্যায্য দাবি ছিল, যে 1 দফার দাবি শেষ পর্যন্ত গিয়ে যেটি গড়ায়, সেই দাবির পক্ষে কিন্তু তারা অনড় ছিলেন।
তো এই 1 বছর পরে এসে এখন যারা আছেন, যারা সেই সময় অংশ নিয়েছিলেন, আহত হয়েছেন, এমন অনেকের সাথে আমরা কথা বলেছি, প্রত্যেকেই বলছেন তারা যে কারণে শরীরে রক্ত দিয়েছেন, যে কারণে তাদের ভাইকে হারিয়েছেন, স্বজনকে হারিয়েছেন, এবং যে একটি সুন্দর বাংলাদেশ নির্মাণের জন্য তাদের এই আত্মত্যাগ, সেটি যেন অবশ্যই প্রতিষ্ঠিত হয়। সমাজে কোথাও কোনো জায়গায় যেন কোনো ধরনের বৈষম্য না থাকে, প্রত্যেকে যেন দলমত নির্বিশেষে সবাই মিলেমিশে একত্রে যেন বসবাস করতে পারে, সেটি কিন্তু তারা বলছেন। পাশাপাশি যারা স্বজন হারিয়েছেন, সেই সকল পরিবারের যারা সদস্যরা এখন আছেন, তারা বলছেন, যাদের সন্তান হারিয়েছেন, যাদের ভাই হারিয়েছেন, যাদের স্বামী হারিয়েছেন, তারা বলছেন যে বিচার যেটি আছে, যেটি বিচার চলমান আছে, যারা মামলায় আসামি হয়েছেন, যারা দোষী আছেন, তাদের যেন তাদের জীবদ্দশায় অন্ততপক্ষে মামলায় যেন কোনো ধরনের কালক্ষেপণ না করে তারা যেন তাদের এই হত্যার বিচারটি তারা দেখে যেতে পারেন। প্রত্যেক স্বজনরাই কিন্তু তারা এই কথাটি বলছেন। পাশাপাশি যারা আহত আছেন তারা প্রত্যেকে একটি বিষয় দাবি জানিয়েছেন যে সারা দেশে যে সকল জুলাই যোদ্ধারা বর্তমানে এখনো পর্যন্ত আছেন আহত অবস্থায়, তাদের প্রত্যেকের যেন সুচিকিৎসা যেন নিশ্চিত করা হয়। পাশাপাশি যারা কর্ম হারিয়েছে তাদেরকে যেন কর্মের ব্যবস্থা করা হয়, যারা পড়াশোনা শেষ করেছে, চাকরির জন্য খুঁজছে, তাদেরকে যেন অন্ততপক্ষে চাকরির ব্যবস্থা নিশ্চিত করা হয়। পাশাপাশি তারা নিরাপত্তার কথা কিন্তু আমাদেরকে জানিয়েছেন। তারা বলছেন যে কখনো কোনো সময় যদি আবারও আওয়ামী লীগ বা এই সংক্রান্ত যদি কেউ আবার যদি ফিরে আসে, যদি আবারও কেউ কখনো ভয়ানক আকার ধারণ করে, সেক্ষেত্রে তাদের নিরাপত্তার অনেক ঘাটতি থাকবে, এটি যেন নিশ্চিত করে এই সরকার, এটি তারা বলছেন। মূর্ছনা। কনিক, আপনাকে ধন্যবাদ। দর্শক, গেল বছর এই দিনে অর্থাৎ 20 জুলাই ময়মনসিংহের 4 জন নিহত হয়েছিলেন পুলিশের গুলিতে, এবং সেই দিনে বিস্তারিত খবর জানাচ্ছিলেন, আমাদের সাথে যুক্ত ছিলেন সুলতান মাহমুদ কনিক। নেত্রকোনা দুর্গাপুরের স্বামী স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, কুড়ালিয়া গ্রামে 3 বছর আগে ঝুমা এবং সোহাগের বিয়ে হয়। এরপর থেকে প্রায়ই তাদের ঝগড়া হতো। ভোরে 1.5 বছরের মেয়ের কান্নার শব্দ শুনে ঝুমার বাবা ঘরে ঢুকেন। তখন তিনি মেয়ে এবং জামাতার ঝুলন্ত মরদেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে। এদিকে বরগুনার পাতাকাটা গ্রামে স্ত্রী সাজেদা বেগমকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামী তৈয়ব হাওলাদারের বিরুদ্ধে। ঘটনার পর থেকে পলাতক তিনি। আর নাটোরে জমি নিয়ে বিরোধে চাচিকে কুপিয়ে হত্যার ঘটনায় ভাতিজা মেহেদি হাসানকে আটক করেছে পুলিশ। সালের জুলাই চালু হবে পায়রা বন্দরের প্রথম টার্মিনাল। পটুয়াখালীতে এক অনুষ্ঠানে কথা জানান নৌ পরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। বলেন, দেশের সব বন্দরের মতোই পায়রা বন্দরের চ্যানেলে ড্রেজিং করা হবে। তো ড্রেজিং এর জন্য পায়রা বন্দরের যে ক্যাপাসিটি, সেই ক্যাপাসিটি বাড়াবার দরকার আছে, এবং আমাদের এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের তরফ থেকেও এটা নিয়ে কাজ হচ্ছে। আশা করি 2-1 মাসের ভেতরে আমরা পায়রা বন্দরকে ড্রেজার দুটো মিনিমাম ড্রেজার স্যাংশন করাতে পারবো। রংপুর মহানগরের জাহাজ কোম্পানি মোড় থেকে সাতমাথা পর্যন্ত বেহাল রাস্তার প্রতিবাদে সিটি কর্পোরেশন সংশ্লিষ্টদের প্রতীকী গায়েবানা জানাজা হয়েছে। সকালে নগরের সাতমাথা রেলগেট এলাকায় এই কর্মসূচিতে অংশ নেন শিক্ষার্থী এবং এলাকাবাসী। অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে প্রধান সড়কটি যাতায়াতের অনুপযোগী। এখানে প্রতিনিয়তই ছোট বড় দুর্ঘটনা ঘটে। এ নিয়ে কর্তৃপক্ষকে জানালেও কোনো পদক্ষেপ নেয়নি। প্রতিবাদে এই প্রতীকী জানাজার আয়োজন করে তারা। এদিকে সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ জানিয়েছে, রাস্তাটি সংস্কারের জন্য খুব শিগগিরই টেন্ডার কল করা হবে। গেল 3 মাসে সবচেয়ে বেশি পুশিনের ঘটনা মৌলভীবাজারে, যার বেশিরভাগই বাংলাদেশি নাগরিক। এদের মধ্যে আছে রোহিঙ্গাও। অবৈধ এসব পুশিন ঠেকাতে আইন শৃঙ্খলা বাহিনীর নজরদারি বাড়ানোর কথা বলছেন স্থানীয়রা। দেশের সাম্প্রতিক ঘটনায় আলোচনার বড় জায়গা করে নিয়েছে ভারত থেকে বাংলাদেশে পুশিনের ঘটনা, যা ঘটছে দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে। তবে এ তালিকায় শীর্ষে মৌলভীবাজার। তথ্য বলছে, জেলায় এ পর্যন্ত পুশিন করা হয়েছে 501 জনকে, যার মধ্যে 351 জনই বড়লেখা উপজেলার। পুশিনের তালিকায় রয়েছে জেলার জুড়ি, কুলাউড়া, কমলগঞ্জ ও শ্রীমঙ্গল উপজেলাও। পুশিন হওয়াদের বেশিরভাগই বাংলাদেশি নাগরিক। এদের মধ্যে রয়েছে রোহিঙ্গাও। সংশ্লিষ্টরা জানান, চোরাকারবারির উদ্দেশ্যে অবৈধ উপায়ে দেশের বিভিন্ন প্রান্ত দিয়ে ভারতে যাচ্ছেন বড় একটা অংশ, যাদের ধরে বাংলাদেশে পুশিন করছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এসব ঘটনায় আতঙ্ক বাড়ছে স্থানীয়দের মাঝে। আমরা তো পরিবার লিয়ে বসবাস করি, অনেক সময় দেখা যায় 50-40 জন, 20 জন, 30 জন লোক রইয়া আইলো। রাত্রে অন্ধকারে ডরও লাগে, ভয়ও লাগে যে এরা খারা ইন্ডিয়ার বিএসএফ আইলো না রোহিঙ্গা আইলো বা খারা আইলো। পুশিনের কারণে
সীমান্ত এলাকায় বসবাসকারী মানুষ খুবই বিব্রতকর অবস্থায় রয়েছে। আইন শৃঙ্খলা বাহিনী বলছে আইনগত প্রক্রিয়া না মেনে পুশিং করছে বিএসএফ, যা রোধে সমন্বিতভাবে কাজ করছে পুলিশ, বিজিবি ও গোয়েন্দা সংস্থা। আমাদের বাংলাদেশিরা যারা ওখানে কাজকর্ম করেন তাদেরকে ব্যাক করে বাংলাদেশের ভিতর পাঠাচ্ছেন, সেটা আসলে কোনো সিস্টেম হইতে পারাটা চাচ্ছে না। কিন্তু যেহেতু আমাদের দেশের নাগরিক হওয়ায় আমরা তাদের পরিচয় নিশ্চিত হচ্ছি। বিজিবি নিয়ে এসে আমাদের কাছে যখন দিচ্ছে, দেওয়ার পরে আমরা তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতেছি। মৌলভীবাজার জেলায় আন্তর্জাতিক সীমানার দৈর্ঘ্য 272 কিলোমিটার। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। নাসির ফোরক্লোথস ইন্ডাস্ট্রিজ লিমিটেড, দেশ 24 নিচ্ছে আরও একটা বিরতি। ফিরছি একটু পর, আমাদের সাথেই থাকুন।